আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি তাহের সাহেব, এখানে বসে কি রাত পার করবেন নাকি? ইকরামুল আয়াজের প্রতি ক্ষোভ থাকলেও তা প্রকাশ করল না। এক বড়সড় হাসি দিয়ে বলল, মাত্রই তো সন্ধ্যা 7টা বাজে, আপনার অফিসে সবাই আসলো, চা কফি কিছু খাওয়ালেন না যে? আয়াজ হেসে দিল। সাহেব, তাহের সাহেবের জন্য কড়া লিকারের একটা চা দিতে বলো, কফিতে ভেজাল থাকে বেশি। ইকরামুল তাহের হেসেই রইলেন, তবে আয়াজের চোখ মুখে কঠোরতা। কাঠের চেয়ারটায় নিজ হাতে আঙুল ধরা ঠক ঠক আওয়াজ করতে লাগলো। সাহেব চা এনে ইকরামুল তাহেরের সামনে এনে রাখলো। সাহেব চায়ের কাপটা মুখে ধরলো। গরম ধোঁয়া উঠছে সদ্য আনা চা থেকে। ফুঁক দিতে ভুলে গিয়েছে, তাই জিহ্বা তৎক্ষণাৎ জ্বলে উঠলো। তিরিক্ষি মেজাজে আবার কাপটা রেখে দিল। আয়াজ শান্ত স্বরে বলল, শুনলাম এবার এমপি পদে দাঁড়াবেন নাকি? ইকরামুল থতমত খেয়ে গেল। তার এই খবর আয়াজ জানে কিভাবে ভেবে পাচ্ছে না। কার থেকে শুনেছে, কে এই খবর দিয়েছে, এই নিয়ে টেনশনে পড়ে গেল। চেহারায় সন্দিহান অবস্থা। কে বলেছে? আমি তো নিজেই জানি না। আপনি কার থেকে শুনেছেন? এইসব কথা বাতাসের সাথে আশেপাশে ছড়িয়ে যায়, রটানোর কি মানুষের অভাব পড়েছে নাকি? ইকরামুল আবার মেজাজ দেখালো। কারো এমন ভাবলেসহীন কথাবার্তা পছন্দ করে না। নিজেকে খুব বড় মাপের মানুষ ভাবে। তার আশেপাশের মানুষদের নিতান্তই তুচ্ছ ভাবে সে। আর আয়াজের এই কথাটা তার শরীরে যেন আগুন ধরিয়ে দিল। নিশ্চয়ই লোক লাগিয়েছে আয়াজ তার পেছনে। কে কিভাবে কথা বের করে সেটা ভালো করেই জানা গেছে। গোপনে গোপনে তো লোক লাগায়, তাই না এমপি সাহেব? বলেই হেসে দিল ইকরামুল। আয়াজের চোখ মুখ শক্ত হয়ে গেল। কথাটা যে আয়াজের উদ্দেশ্যেই বলা হয়েছে খুব স্পষ্টভাবে বুঝে গিয়েছে সে। হুটহাট মাথা গরম করলো না আর। অস্বীকার করলেন কেন প্রথমে? এখন তো নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলেন। ইকরামুল দাঁড়িয়ে গেল। অপমান করা হলো তাকে। এইভাবে ইকরামুলকে দাঁড়িয়ে যেতে দেখে আয়াজ বলল, উত্তেজিত হবেন না, এখানে আসলে অবশ্যই মনে রাখবেন যে এটা আমার অফিস। ইকরামুল এবার বেশ জিদ দেখিয়ে আয়াজের অফিস ত্যাগ করলো। ইকরামুলের যাওয়ার সাথে সাথে একটা অমায়িক হাসি ফুটে উঠল আয়াজের। শাহেদের উদ্দেশ্যে বলল, শাহেদ, ইকরামুল নাকি এবার এমপি পদে দাঁড়াবে? এটা হাস্যকর না? স্যারের কথা না চাইতেও হাসলো শাহেদ। কি যে বুদ্ধি ঘুরপাক খাচ্ছে তার স্যারের মাথায় একমাত্র তিনিই ভালো জানেন। পড়া শেষ করে জাফরির পাশে এসে শুয়ে পড়ল রুয়াদ। রাত 11টায় বেশি বাজে। কিছুক্ষণ আগে ইনিমা এসে খাইয়ে দিয়েছে জাফরিকে। রুয়াতের কারণে আর মোবাইল দেখতে দেওয়া হয়নি, কিন্তু জাফরি এমন কান্না শুরু করেছে, পরে বাধ্য হয়ে মোবাইল দিয়েছে ইনিমা। এক নাগারে কার্টুন দেখে যাচ্ছে জাফরি। চোখ বন্ধ করার সাথে সাথে নিমির কথাটা মনে পড়ে গেল রুয়াতের। আবার উঠে বসে পড়ল সে। আয়াজের সাথে যোগাযোগ করার উপায় একমাত্র জাফরি। সেই পারে রুয়াতের সাথে আয়াদের কথা বলিয়ে দিতে। আর আপুকে অবশ্য বলা যাবে না, না না, না হলে অনেক পচাবে সে। তিল থেকে তাল বানিয়ে ফেলার মতো ক্ষমতা তার বোনের আছে। রুয়াত জাফরিকে শোয়া থেকে কোলে নিয়ে নিল। জাফরি তার মিম্মির এরূপ আচরণে বিরক্ত। শুয়ে শুয়ে কি সুন্দর কার্টুন দেখছিল। রুয়াত বেশ আহ্লাদী কণ্ঠে বলল, জাফরি ময়না, মিমিমের একটা কাজ করে দিতে পারবে? জাফরি সাথে সাথে নাকচ করে দিল। মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে সে করতে পারবে না। বাচ্চা হলে কি হবে, বেশ পাকনা বুড়ি। রুয়াত আবারও বলল, প্লিজ জাফরি বাবু, তুমি না গুড গার্ল, মিমিমের কাজটা করে দিলে তোমার জন্য কাল অনেক বড় বড় চকলেট এনে দিব। যদি না করো তাহলে কিন্তু মিমিম আর কখনো তোমাকে আদর করবে না, চকলেটও দেবে না। জাফরি রাজি হলো। চকলেটের প্রতি তার দুর্বলতা বেশি। বিশেষ করে বাচ্চাদের এই জিনিস অনেক ভালো লাগে, তারা পছন্দ করে এটা। শোনো জাফরি, তুমি এখন তোমার চাচুকে কল দেবে, দিয়ে বলবে আমাদের বাসার নিচে আসতে। জাফরি তাই করলো। সোজা তার চাচুর কাছে কল দিল। গাড়িতে চোখ বুজে বসে আছে আয়াজ। সব কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ করেও কল আসায় চোখ খুলে ফেললো। ভ্রু কুঁচকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো। জাফরির আম্মু লেখাটা ভাসছে। আয়াজ ভেবেছে হয়তো তার ভাবি কল দিয়েছে, তাই রিসিভ করলো। কিন্তু রিসিভ করার পর জাফরির আওয়াজ শুনতে পেল সে। চাচ্চু, এখনো আমাদের বাসায় আসো।
রোদ অধীর আগ্রহে বসে আছে, কিন্তু জাফরি তো ঝামেলা করে ফেললো। জাফরিকে আস্তে করে আবার সঠিক কথা বলে দিয়েছে। না, বাসায় এসো না, বাসার নিচে আসো, মিম বলছে। রোদ চোখ বড় বড় করে ফেললো। এই যা বলে দিল কথাটা, এই জন্য বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাতে নেই। আয়াজ প্রথমে রাজি হলো না, কিন্তু রুয়াতের কথা বলায় রাজি হলো। হঠাৎ কেন রুয়াত এত রাতে তাকে যেতে বলেছে এটাই বোঝা মুশকিল। ড্রাইভারকে বলল গাড়ি যেন রুয়াতের বাসার দিকেই যায়। রুমে পায়চারি করছে রুয়াত, মনে শান্তি নেই। একটু পর আয়াজ চলে আসবে, কি কথা বলবে সেগুলোই মুখস্থ করছে। কেউ যদি জানে নিশ্চয়ই রুয়াতকে বেহায়াপনা মেয়ে ভাববে। হান্নান সাহেব ও তার স্ত্রী ঘুমিয়ে গিয়েছে, আর রইল ইনিমা। সে যদি একবার জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ইনিমা আপাতত অন্য রুমে বসে বসে তার বরের সাথে কথা বলছে রুয়াতের ফোন দিয়ে। কিভাবে বাসা থেকে বের হবে আর আয়াজের মুখোমুখি হবে সেটা নিয়েই চিন্তিত রুয়াত। মিমের এরূপ কাণ্ড জাফরি শুয়ে শুয়ে দেখছে। গাড়ির আওয়াজ শোনার সাথে সাথে রুয়াতের বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছে আজই সে ওপরে চলে যাবে। আরো একবার হর্ন দিল। তাড়াহুড়ো করে জাফরিকে কোলে নিয়ে নিচে আসলো। এত বেশি হর্ন দিল তো আর তার বাবা মা জেগে যাবে, আর বাবা মা জেগে গেলে হবে এক সমস্যা। কোনো কিছু না ভেবে মাথার কাপড় দিয়ে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়ির একদম সামনে আওয়াজ দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি এখন মোবাইলের দিকে। ড্রাইভারকে বলে দিয়েছে একটু হেঁটে আসতে। জাফরি তার চাচ্চুকে দেখেই ডাক দিল। আয়াজ মাথা তুলে দেখলো রুয়াত ও জাফরি দাঁড়িয়ে আছে। রুয়াতের কোলে জাফরি, মোবাইলটা পাঞ্জাবির পকেটে পুরে নিল সে। আয়াজ সোজা তাদের সামনে এসে দাঁড়ালো, তারপর রুয়াতের কোল থেকে জাফরিকে নিল। কয়েকটা চুমু বসিয়ে দিল ছোট্ট জাফরির গালে। আর জাফরি সে তো মহা খুশি তার চাচ্চুকে দেখে, অমনি গলা জড়িয়ে ধরলো। আর এদিকে রুয়াতের ভয় ক্রমাগত বেড়ে চলেছে। আয়াজের সামনে তো ঠিকই আসলো, কিন্তু আয়াজ কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দিবে? এখন এমন প্রতিকূল পরিস্থিতিতে মনে হলো আয়াজকে এখানে আসার কথা না বলাই ভালো ছিল। কেন যে নিমির কথাটা শুনতে গেল? হাসপাস করতে লাগলো এক প্রকার। আয়াজ জাফরিকে আদর করার শেষে তার প্রেয়সীর দিকে তাকালো। চেহারা দেখে ভালো করেই বোঝা যাচ্ছে ভয় আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পর ও রুয়াতের কিছু বলার সাহস জোগাড় হলো না। এভাবে এত রাতে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না আয়াজের। গম্ভীর কণ্ঠে বলল, এইভাবে আমাকে দাঁড়িয়ে রাখার জন্য নিশ্চয়ই ডাকুনি। কেন ডেকেছিলে বলো? বাসায় যেতে হবে, আমার টায়ার্ড লাগছে। রুয়াত মাথা তুলে তাকায় আয়াজের পানে। প্রথম দিন কথা বলার সময় আপনি বলে সম্বোধন করেছে, এখন আবার তুমি বলছে। আপনি তো আমায় তুমি করে কখনো বলেননি। আয়াজের মনে খুব আনন্দ হচ্ছে। রুয়াত ভয়ে কথা গুলিয়ে ফেলছে। কেন জানি খুব ভালো লাগলো তার প্রেয়সীকে সে আপনি বলবে, তুমি বলবে, সব বলবে। এটা বলার জন্য ডেকেছো? রুয়াত মাথা নাড়লো দুদিকে, মুখ দিয়ে শব্দ করলো না। আয়াজ একটু ধমকের সুরে বলল, এভাবে দাঁড়িয়ে থেকে ঢং করতে পারবো না আমি। এক কথা কতবার বলতে হয় তোমায়? এত রাতে ডেকে এনে এখন নাটক দেখাচ্ছ? রুয়াত ভয় পেল। জাফরি বেচারা একবার চাচ্চুর মুখের দিকে তাকাচ্ছে, তো আবার মিম্মির মুখের দিকে তাকাচ্ছে। মাসুম বাচ্চাটি অবুঝের মতো রইল। আপুর কাছ থেকে শুনেছি আপনি আমায় ভালোবাসেন, এই কথাটা কি সত্যি? আয়াজ বুঝে গেল রুয়াতের কথা কি সাংঘাতিক। এত রাতে ডেকে এনেছে কথা বলার জন্য। তবে আয়াজ সত্যি কথা বলল। হ্যাঁ, তোমাকে তোমার আপু যে কথাটা বলেছে সেটা একদম সত্য কথা। রুয়াতার কথা বাড়াতে চাইল না। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। হাত পেতে বলল, জাফরিকে দিন, বাসায় যাব। আয়াজ হেসে দিল। মাথায় এক শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। এত রাতে ডেকে এনেছে, এমনি এমনি ছেড়ে দিবে নাকি? আয়াজ রুয়াতের কবজি ধরে টান দিল। মেয়েটিকে টেনে তার সামনে দাঁড় করালো। পিঠ বরাবর হাত দ্বারা তাদের দুজনের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিল। আচমকা এমন হবে একদমই ভাবেনি রুয়াত। সর্বাঙ্গ শরীর কেঁপে উঠল মুহূর্তেই। আয়াজ জাফরির দিকে তাকিয়ে বলল, তোমার মিম এত রাতে আমার সাথে দেখা করতে এসেছে, এমনি এমনি ছেড়ে দেব নাকি তাকে? বলো তো জাফরি। আবার পরক্ষণেই রুয়াতের দিকে তাকালো। কি জাফরির মিম এত রাতে দেখা করতে এসেছেন আপনার হবু বরের সাথে, কিছু না করে ছেড়ে দেব ভাবছেন? রুয়াত, তুই না এখনো বিয়েতে রাজি না? তাহলে এত রাতে আমার দেবরের সাথে দেখা করতে এসেছিস কেন? হাতে মোবাইল নিয়ে
একটু দূরে দাঁড়িয়ে আছে ইনিমা। এক মেয়েলি কণ্ঠস্বর শুনে আয়াজ রুয়াদকে ছেড়ে দিল। রুয়াদ ছাড়া পাওয়ার পর ছিটকে দূরে সরে গেল। যাকে নিয়ে এত ভয় পাচ্ছিল সে এখন এসে হাজির। ভয়ে মাথা তুলতে পারছে না। একবার যদি তার বোন বাবা মায়ের কাছে এসব বলে দেয়, নিশ্চয়ই তার মান সম্মানের ছিটে ফোটাও থাকবে না। আয়াজ স্বাভাবিক ভঙ্গিতে আছে। রুয়াতের মনে শুধু একটাই ভয়, ইনিমা আয়াজের শেষ কথাটা শুনে ফেলেছে কিনা। প্রথম প্রথম কি ভালো অভিনয় দেখায়, তারপরে নিজের আসল রূপে চলে আসে। রুয়াত নির্লজ্জ ভাবতে লাগলো আয়াজকে। আর এমন আকস্মিক ঘটনা হবে মাথায়ও আসেনি তার। একরাশ বিশ্বাস নিয়ে এসেছিল সে এখানে। ইনিমা এগিয়ে গেল আয়াজের সামনে। তুমি এত রাতে আমাদের বাসার সামনে? আয়াজ জাফরিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, আপনার বোন জাফরিকে দিয়ে কল দিয়েছিল আসার জন্য, আর তার কথা কি ফেলে দেওয়ার মতো সাধ্য আমার আছে? ইনিমা হেসে দিল। তার বোন যেন মন থেকে মেনে নিক এটাই চাওয়া। আর এই ব্যাপারে মোটেও কিছু মনে করেনি সে, কিন্তু তৎক্ষণাৎ হাসি বন্ধ করে বলল, বিয়ের আগে এত কিসের দেখা দেখি? ইনিমা তার বোনের সামনে গিয়ে দাঁড়ালো। রুয়াত ভয়ে বিড়বিড় করছে, এভাবে ফেঁসে যাবে ভাবেও নি। রুয়া, তুই কেন এত রাতে আমার দেবরকে ডেকে এনেছিস? তুই জানিস বাবা মা জানলে কি সর্বনাশ হয়ে যাবে? বা বাড়ির কোনো লোকেরা যদি এটা জানে, মান সম্মান থাকবে না আমাদের। মোটেও কাজটি ভালো করিসনি। কি উত্তর দিবে বোনকে সেটাই খুঁজছে রুয়াত। আশেপাশে তাকালো, আর আয়াজ দুবোনের কাহিনী শুধু দর্শকের মতো দেখে যাচ্ছিল। তার কিছু বলার ভাষা নেই। এখন মনে হচ্ছে এখানে সে অতিথি। রোদ ভয়ে কান্না করে দিল। বোনের কান্না দেখে ব্যস্ত হয়ে পড়ল ইনিমা। সে তো শুধু দুষ্টুমি করেছে, কিন্তু তার বোকা বোন কি তা বুঝবে? ইনিমা তার বোনের চোখের পানি মুছে দিল। বোনের কাঁধে হাত দিয়ে বলল, আরে আমি তো মজা করেছি। পাগলি মেয়ে কোথাকার, তোকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, জানি তুই কেমন মেয়ে। কাঁদিস না, আমি শুধু তোকে একটু ভয় দেখানোর জন্য বলেছি। আর তুই আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিস। এইসব কথা কেউ জানবে না, কাউকে বলবো না আমি। ইনিমা জাফরিকে কোলে নিল। তারপর আয়াজের উদ্দেশ্যে বলল, শোনো এমপি মহাশয়, আমার বোনকে মানানোর দায়িত্ব তোমার। যেহেতু তোমার মতামত নিয়ে বিয়েটা ঠিক হয়েছে, কেউ রুয়াতের থেকে কোনো রকম মতামত নেয়নি। আমার বোনের কষ্ট কিন্তু আমি দেখতে পারবো না। যদি তুমি না মানতে পারো তাহলে এর বিয়ে হবে না। আর এত রাতে দেখা করতে এসেছো, তোমাকে দাঁড়িয়ে রেখেছে এতক্ষণ যাবত, তাই তোমার উচিত ওকে এমনি এমনি ছেড়ে না দেয়া। আর শোনো, সব কাজ শেষ হলে আমার বোনকে নিজ দায়িত্বে বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। একদিন সময় করে এসো বাসায়। এখন বললেও আসবে না জানি, তাই এখন আর বলবো না বাসায় আসার জন্য। খুব ভালো করেই চেনা আছে তোমাকে। আসছি আমি। ইনিমা জাফরিকে নিয়ে চলে যায়। এখন তো বিপদে পড়েছে রুয়াত। মনে শুধু একটাই আক্ষেপ, এখন তার বোন কেন সাথে নিয়ে গেল না তাকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ। তার প্রেয়সী যে ছটফট করছে তা ভালো করেই বোঝা যাচ্ছে। এক হাত দিয়ে চুল হাত বোলাচ্ছে আনমনে। প্রেয়সীর এমন কাহিনী উপভোগ করছে সে। তার ভাবে খুব বড় একটা সুযোগ দিয়ে গেল। অবশ্যই তার যথাযথ ব্যবহার করা প্রয়োজন। রুয়াতের মনে হচ্ছে তার কপালে খুব জোরে কেউ আঘাত করলে ভালো লাগতো। এমন কপাল মোটেও পছন্দ হচ্ছে না তার। এক অসহ্যনীয় যন্ত্রণা। এভাবে কি একটা পুরুষের সামনে কখনো দাঁড়িয়ে থেকেছে সে? তাও আবার এত রাতে। আর তার বোনের কথা বলেও বা কি হবে? সে তো নিয়ে গেল না। আয়াজ রুয়াতের সামনে এসে দাঁড়ালো, গালে হাত দিয়ে মাথা তুলে দিল। রুয়াতের চোখের কারণে সে বিন্দু বিন্দু পানি জমে আছে। প্রেয়সীর এহেন অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারলো না সে। হাতের একটি আঙুল পানিগুলো মুছে দিল পুরোপুরি। কণ্ঠ মিলিয়ে এলো আয়াজের, নরম স্বরে বলল, কি হলো? কাঁদতে হবে এমন কোনো কথা আছে? আর কখনো যেন অন্তত আমার সামনে কাঁদতে না দেখি, আর কাঁদলেও আমি দেখে ফেলার আগেই চোখের পানি মুছে ফেলবে। রুয়াত অপলক ভাবে তাকিয়ে আছে। এই ব্যক্তি কি সে, যে প্রথম দিন এত গম্ভীর স্বরে কথা বলল? রুয়াত আসলে চিনতে পারছে না আয়াজের এরূপ। চোখেও পলক পড়ছে না, যেন এক অচেনা পুরুষকে দেখছে আজ। প্রেয়সীর এমন আচরণে আয়াজ আবেগে আপ্লুত। জমিয়ে রাখা সব ভালোবাসা কি উগড়ে ফেলবে আজ? নিজের ভেতর লুকিয়ে থাকা সে আয়াজ কি বের হয়ে আসবে? আয়াজ ছেড়ে দিল রুয়াতকে। সটন হয়ে দাঁড়িয়ে পড়ল। এক ঘন নিঃশ্বাস বের হয়ে আসলো। আবারও রুয়াতের দুবাহুতে হাত দিয়ে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা আজকালকের নয়, সে 2 বছর আগে থেকে ভালোবাসি আমি তোমায়। ছোটবেলা থেকেই মেয়েদের সাথে কম কথা বলতে পছন্দ করি বলেই তোমাকে ভালোবাসার আগে কখনো বলিনি। আর যখন ভালোবেসেছি তখন কথা না বলার কারণ হচ্ছে তোমার প্রতি আমার কোনোরূপ অধিকার ছিল না। যেদিন জাফরের পৃথিবীতে আগমন ঘটে
ওই দিন থেকে তোমাকে ভালোবাসি। ভাবিকে আমাদের বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তুমি আর তোমার মা এসেছিলে কাঁদতে কাঁদতে। তোমার বোন ওটিতে থেকে যুদ্ধ করছে আর তুমি বাহিরে দাঁড়িয়ে কেঁদেছো রীতিমতো। তখন আমার মাথায় শুধু একটাই কথা এসেছিল, একটা মেয়ের কান্না এত সুন্দর হতে পারে কিভাবে? কি তোমার মনে হচ্ছে না আমি পাগল? হ্যাঁ, আসলেই আমি পাগল, শুধুমাত্র তোমার জন্য। কিছুক্ষণের জন্য থামলো আয়াজ, আবার বলা শুরু করলো, সেদিন তোমাকে কাঁদতে দেখে মনের ভেতর এক ঝড় বয়ে চলেছিল। বিশ্বাস করো, এর আগে তোমাকে শুধু আমি আমার ভাইয়ের শালিকা হিসেবেই দেখতাম। তোমাকে ভালোবাসার পরও কখনো অন্যরকম নজরে দেখা হয়নি। তুমি যদি সেদিন না কাঁদতে, এই বরফের ন্যায় আয়াজ কখনো গলে তরল পদার্থে পরিণত হতো না। না আয়াজ তোমাকে কখনো ভালোবাসতো। ওই দিনের পর থেকে তোমাকে নিয়ে আমার কল্পনায় এক নতুন জীবনের শুরু হয়, যেখানে তুমি আমি ব্যতীত আর কেউ ছিল না। নিজের মান সম্মানের কথা ভেবে তোমায় চেয়েছিলাম ভুলে যেতে, কিন্তু আমি ব্যর্থ, বরাবরের মতোই ব্যর্থ। আমি ভুলে যাওয়াটা দুঃস্বপ্নের মতো ছিল আমার কাছে। ভালোবেসেছিলাম, তা অন্য পুরুষের মতো তার প্রেমিকার কাছে যেভাবে ভালোবাসার কথা বলে সেভাবে বলতে পারিনি। আগের মতোই তোমার সাথে কথা বলা হতো না আমার। আমি ভাবতাম মানুষ কি বলবে আমায়। তুমি শুধু আমার ভাবির বোন বলেই কথা বন্ধ রেখেছিলাম, আমার নিজের সম্মানের দিকে তাকিয়ে। এখন কেন জোর করছি জানো? তোমাকে ছাড়া আজ থাকতে পারবে না, পারছে না এখনো। অনেক কষ্ট হয়েছিল আমার, না পেরে বাবা মাকে তোমার কথা জানাই। তারাও আলহামদুলিল্লাহ বলে দিল। তোমার বাবা মা সবটা জেনেই রাজি হলো। তোমার মতামত কেন নেওয়া হয়নি আমি বলেছিলাম। তোমার বাবার সাথে একান্ত কিছু কথা বলেছি আমি। আবার তোমার ভালোর জন্য তোমাকে এখন বিয়ে করিনি। সামনে এক্সাম তোমার, তাই কোনো প্রেশার দিতে চাইনি তোমায়। যখন তোমায় ভালোবাসি তখন তুমি নিতান্তই ছোট একটা মেয়ে ছিলে। চাইলেও তোমাকে পাবো না তখন জেনে চুপ ছিলাম, কিন্তু এখন পরিস্থিতি কঠিন হওয়ার আগেই তোমাকে আমার করে নিলাম। তোমাকে ভালোবাসার জন্য তোমার ভালোবাসার প্রয়োজন নেই, আমারটাই যথেষ্ট। এইসব ভেবে নিজের মনকে ছোট করার কোনো মানেই হয় না প্রেয়সী। এই 2 মাসের 3 দিন চলে গিয়েছে, সময় ফুরিয়ে আসছে। এবার তুমিও একটু একটু করে ভালোবাসো, না হলে আয়াজের ভালোবাসা একসাথে সব সহ্য করতে পারবে না তুমি। কাল থেকে সম্পূর্ণ নজরদারি থেকে শুরু করে সব সময় না হোক, কিছু কিছু সময়ে আয়াজ তোমার পাশে থাকবে, শুধুমাত্র তোমার মন পরিবর্তন করার জন্য। মানুষ বলে নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করতে নেই। আমি সব সময় কথাটা মেনে চলতাম, কিন্তু আজ তোমার জন্য সে নিয়ম লঙ্ঘন করেছি। আয়াজ তার প্রেয়সীর জন্য সব করতে পারে, আমি আমার সব দুর্বলতার কথা তোমায় বলেছি। রুয়াত আয়াজের কথা শুনে শুদ্ধ, আর এতদিন তার বাবা মায়ের ওপর অযথাই অভিমান করে বসেছিল সে। কিছুক্ষণ আগে আয়াজের ওপর জমে থাকা ঘৃণাও বাতাসের সাথে উড়ে চলে গিয়েছে মনে হচ্ছে। একটি মানুষ এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তা জানা ছিল না আগে। আয়াজ রুয়াতের মাথাটা হালকা করে তার বুকের সাথে চেপে ধরল, পরক্ষণেই বলল, তোমার মতামত এখন আমি চাই না। যখন তুমি আমায় ভালোবাসবে তখন চাইবো, আর সেটা হবে বিয়ের আগে। রুয়াতের কিছু বলার ভাষা নেই। মানুষটার প্রত্যেকটা কথা তার কানে ভাসছে। এক একটা কথায় এত হিংস্রতা। মানুষটা যে তাকে এত ভালোবাসবে তা জানা ছিল না। এক হিসেবে এখানে এসে ভালোই কাজে দিয়েছে মনে হচ্ছে রুয়াতের। অন্তত নিজের মনের যে কৌতূহল আছে তা মেটাতে পেরেছে। এরপর থেকে তো লোকটার সামনে আসা দুষ্কর হয়ে যাবে। প্রেয়সীর নীরবতা ভাঙার জন্য আয়াজ বলল, কলেজে মোবাইল নিয়ে যাও। আয়াজের এহেন প্রশ্নে ভ্যাবাচিকা খেল রুয়াত। সে তো মোবাইল ইউজ করতে পছন্দ করে না, আর সে জায়গায় মোবাইল নিয়ে যাবে, তাও আবার কলেজে। আয়াজের কথায় মাথা দুদিকে নাড়িয়ে বুঝিয়ে দিল, সে মোবাইল নিয়ে যায় না কলেজে। আয়াজ ভেবেছিল রুয়াত মুখ দিয়ে কিছু বলবে, কিন্তু না, সে ইশারায় দেখাচ্ছে। রেগে গেল সে। তোমার মুখ থেকে শুনতে চেয়েছি, ইশারায় নয়। রুয়াতের গলা শুকিয়ে আসলো যেন। আবার সে কঠোর রূপ দেখাচ্ছে তাকে। না বলেও তো উপায় নেই। চোখ মুখ খিচে উত্তর দিল, না মানে কলেজে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। দুহাত বুকে গুজে দাঁড়ালো কঠোর মানব। মুখ দিয়ে কথা বলতে কি সমস্যা হয় তার প্রেয়সীর সেটাই বুঝতে পারছে না। মেয়েটা অত্যন্ত লাজুক প্রকৃতির। কথাটা কি মুখ দিয়ে বলা যেত না? এরপর থেকে আমার সাথে ইশারায় নয়, মুখে কথা বলবে, এর যেন নড়চড় না হয়। রুয়াত মাথা নাড়িয়ে জি বলল। তার প্রেয়সীর এমন কাণ্ডে নিঃশব্দে হেসে দিল। এক অন্যরকম শান্তি লাগছে রুয়াতকে পাশে পেয়ে। মন চায় আজ সারা রাত দুজনে একসাথে শহরের অলিগলিতে হেঁটে বেড়াতে, কিন্তু তা অসম্ভব। ইচ্ছেটাকে বর্জন করে ফেললো আয়াজ। আগে বিয়েটা হোক শুধু, তারপর তার সমস্ত ইচ্ছা পূরণ করবে। কলেজ শেষ হওয়ার পর আমি দেখা করব। আমার গাড়ি যাবে তোমার কলেজের সামনে। এখন এই গাড়িটাকে দেখে নাও, এটাই থাকবে। ধরে নাও আমার সাথে দেখা করা তোমার প্রতিদিনের রুটিন। না চাইলেও দেখা করতেই হবে।
রুয়াত বুঝলো না প্রতিদিন দেখা করতে হবে কেন, আর মানুষ কি ভাববে দেখা করলে। আয়াজের এ কথায় একদমই সায় দিতে পারলো না। একটা বড়সড় ঢোক গিলে রুয়াত বলল, দুঃখিত, আমি এভাবে দেখা করতে পারবো না প্রতিদিন। মানুষ জানলে বাজে কথা বলবে আমাকে নিয়ে। আয়াজের ভাবসাব অন্যরকম। তাই তো এত রাতে আমাকে ডেকে আনার সময় এটা মনে ছিল না? রুয়াত লজ্জায় মাথা নিচু করে ফেললো। নিজের কাজের জন্য বেহাল দশা আজ, আর কখনো এমন করবে না সে। এর উত্তর আপনি দিতে পারবেন না জানা আছে। অনেক রাত হয়ে গিয়েছে, চলো বাসায় দিয়ে আসি। আপনি চলে যান, আমি যেতে পারবো। আয়াজ রুয়াতের কোনো কথা শুনলো না। আয়াতের হাত সুন্দর করে মুঠোয় নিয়ে নিল, অতঃপর বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিল ভাবির কথা মতো। শেষ মুহূর্তে আয়াজ কিছু বলার সুযোগ দেয়নি, দ্রুত স্থান পরিবর্তন করে ফেললো। অনেক রাত হয়ে গিয়েছে, তাই নিজ ইচ্ছেতেই সেখান থেকে চলে আসলো। প্রেয়সীর সামনে বেশিক্ষণ থাকলে বেসামাল হয়ে যাবে। এক তীব্র যন্ত্রণা অনুভব হয় তার। সকাল 7টায় রুয়াতের ঘুম ভেঙে গেল আচমকা। মাঝে মাঝে এই সমস্যা হয় তার, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসে না। তাই রুয়াত আর ঘুমানোরও চেষ্টা করলো না। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সোফায় বসে বসে ভাবছে আদৌ কি আজ আয়াজ দেখা করবে নাকি। কাল রাতের কথা ভেবেই শিউরে উঠছে সে। কি ভয়ঙ্কর রাত ছিল। এই জীবন থেকে মুক্তি পেতে পারলেই বাঁচে সে। হান্নান মজুমদার ঘুম থেকে উঠে নিচে আসলো। তার ছোট মেয়েটা বসে আছে সোফায়, তাই তিনি সর্বপ্রথম সেখানে গেলেন। মেয়ের পাশে বসলেন। রুয়াত তার বাবাকে দেখে জড়িয়ে ধরলো। হান্নান মজুমদার খুশি হয়ে আলতো করে মেয়ের মাথায় হাত বুলাচ্ছে। আজ 4 দিন পর মেয়েটা একটু তার কাছে এসে বসলো। বিয়েতে তার মতামত নেওয়া হয়নি বলে সবার সাথেই কথা বলা কমিয়ে দিয়েছিল। যখন রুয়াত দেখেছে সে কথা না বললে কেউই বলছে না, তাই রাগও ভাঙাতে আসছে না, তখন আরো রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে। হান্নান মজুমদারের কাছে তার মেয়েরাই তার মানসিক শান্তি। মেয়েদের জন্য তিনি জীবনও দিতে পারবেন। দু মেয়েকেই অসম্ভব ভালোবাসেন তিনি। মেয়ের এমন রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়া মোটেও সইতে পারছিলেন না, কিন্তু মেয়ের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর যে পুরুষ তার মেয়েকে ভালোবাসার পরও একবারও কথা বলেনি, সে নিঃসন্দেহে ভালো হবে তার ছোট মেয়ের জন্য। আজ যে তার মেয়ে নিজ থেকে তার কাছে এসেছে, তার মানে মেয়ের রাগ একদম হাওয়া হয়ে গিয়েছে। রুয়াত তার বাবাকে জড়িয়ে ধরে টিভি দেখছে। হান্নান মজুমদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আজ কলেজে যাবে না আম্মা? টিভিতে মগ্ন রুয়াত। বাবার কথায় ধ্যান ভাঙে তার। বাবার দিকে বলল, যাবো বাবা, এখনো সময় হয়নি। আবারও তাকালো টিভির দিকে। মেহরুবা ফাইরোজ এসে বাবা মেয়ের অমায়িক সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে গেলেন। আর মেয়েটা অবশেষে স্বাভাবিক অবস্থায় এসেছে। হান্নান মজুমদারের সামনে 1 কাপ চা দিয়ে গেলেন, আর রুয়াতের উদ্দেশ্যে বললেন, রুয়াত, নাস্তা বানানো হয়েছে, খেতে আয়, টেবিলে দিচ্ছি আমি। রুয়াত হেলে দুলে টেবিলে এসে বসলো। কিছু সময় পর ইনিমা জাফরিকে নিয়ে এসেছে টেবিলে। রুয়াতের পাশের চেয়ারটায় ইনিমা বসে পড়লো। বোনকে দেখে লজ্জায় কুকিয়ে গেল, কিন্তু ইনিমা সুন্দর একটা হাসি উপহার দিল। একটু রুয়াতের দিকে ঘেঁষে আসলো, গলার আওয়াজ কমিয়ে দিয়ে বলল, কিরে, কাল রাতে কি হয়েছে? আমি শুনতে পারিনি তোর থেকে, ঘুমিয়ে গিয়েছিলাম। আমার দেবর কেমন, কিছু টের পেয়েছিস? রুয়াত ঘাবড়ে গেল, বোনের দিকে তাকালো। বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বলল, কিছু হয়নি আপু। ইনিমার বিশ্বাস হলো না। যেভাবে আয়াজ রুয়াতকে ধরেছিল, সেখানে কোনো মতেই রুয়াতের কোনো প্রযোজ্য নয়। মিথ্যে বলিস না রুয়াত, আমি কি কাল কিছু দেখিনি মনে করেছিস? আমি সব দেখেছি এবং সবগুলো কথা শুনেছি। তুই যদি না বলিস তাহলে আমি কথাটা সবাইকে বলে দেব। রুয়াত বোনের হাত চেপে ধরলো। এমন ডেঞ্জারাস বোন তার একদম দুর্বল জায়গায় হাত দিল। কাঁদো কাঁদো মুখ করে বলল, উনি শুধু ওনার কথাগুলো ক্লিয়ার করছিলেন। সত্যি আর তেমন কিছু হয়নি, একটুও মিথ্যে বলছি না আমি। ইনিমা মানলো রুয়াতের কথা। যাই হোক, তার বোন কখনো মিথ্যা বলেনি তার সাথে, তাই বিশ্বাস করলো। রুয়াত তার বোনের কাছে মিথ্যে বলে চোরের মতো মুখটা করে ফেললো। নিজেকে অনেক বড় আসামি মনে হচ্ছে এখন তার, কিন্তু সত্যি কথা বললে যে তার বোন সারা দিন এগুলো নিয়েই তাকে ব্ল্যাকমেল করবে, সে ভেবে কথাটা লুকিয়ে গেল। এখন তাড়াতাড়ি নাস্তা খেয়ে এখান থেকে উঠে যেতে পারলেই হলো। এভাবে চোরের মতো বসে থাকতেও লজ্জা লাগছে। আনমনে নিজেকে হাজার গালি দিয়ে ফেললো সে। কলেজ আসার পর রুয়াত সব খুলে বলে নিমিকে। নিমি রুয়াতের কথা শুনে বেশ মজা পেয়েছে। তার সহজ সরল ভোলা ভালা বান্ধবীর অবশেষে একজন ভয়ঙ্কর প্রেমিক জুটলো।
কপাল আছে বলতে হবে। আর রুয়াত কথার মাঝে আর একবার চাপটি মেরেছিল নিমির কথায়, কারণ সে সব দোষ নিমিকেই দিচ্ছে। বেচারি বসে বসে বান্ধবীর বকা শুনছে। তার বান্ধবী কি আর এমন প্রেমিকের মূল্য বুঝবে? বুঝলে তো আর এতগুলো মায়ের দিত না। বান্ধবীর অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিল নিমি। একটাও শব্দ বের করলো না মুখ থেকে। আজ বলার সুযোগ দেওয়া হয়েছে রুয়াতকে। নিমি আমতা আমতা করে বলল, যাই হোক, তোর উনি কিন্তু সেই। রুয়াত চোখ রাঙালো। চুপ করবি নি, কথা বলবি না তুই। তোর জন্য আমি লজ্জিত হয়েছি আপু ও ওনার সামনে। নিমি ঠোঁট উল্টে ফেললো। আমার কথা না শুনলেই হতো। আমি তো শুধু তোর ভালোর জন্য বলেছি। তুই কেন কাজটা করতে গেলি? আমি তো জোর করিনি। রুয়াত উঠে পড়লো, নিমির থেকে একটু দূরে সরে দাঁড়ালো। দুজনে রওনা হলো ক্লাসের দিকে। কলেজ ছুটি হলো দুপুরে। নিমি আজ রুয়াতকে ছাড়ছে না। কতক্ষণ ধরে বক বক করেই চলেছে। রুয়াত না চাইতেও নিমির বক বক শুনছে। একটানা ক্লাস করে ক্লান্ত সে, কিন্তু নিমির মাঝে একটু ক্লান্তি নেই। মেয়েটা একটু অন্যরকম। মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে কথা বলছে তারা। রুয়াত আর নিমির মাঝে এক অচেনা ব্যক্তির আগমন ঘটলো। হাসি মুখে ছেলেটা বলল, আপুরা কেমন আছেন? অচেনা পুরুষের কণ্ঠে দুজনের দৃষ্টি সেদিকটায় গেল। ভ্রু যুগল কুচকে এলো রুয়াতের। নিমির মুখটা কুচকে তাকালো ছেলেটার দিকে। নিমি উত্তর দিল, কে তুমি ভাই? ছেলেটা হেসে দিল, আমি আপনাদের জুনিয়র আপু। ফ্রেন্ড হতে পারি আপনাদের? কি ভাবছেন সিনিয়র জুনিয়র কিভাবে ফ্রেন্ড হবে? বয়স আসলে একটা সংখ্যা মাত্র। ছেলেটা আরো কিছু বলার আগে থামিয়ে দিল নিমি। শুনো ভাই, এসব ফালতু কথা অন্য কারো কাছে গিয়ে বলো। যত সব পাগল, ভাগো এখান থেকে। নিমি রুয়াতের হাত ধরে কলেজ থেকে বের হয়ে আসলো। কলেজের বাইরে সে চেনা গাড়িটার দিকে বুক কেঁপে উঠলো রুয়াতের। সবেমাত্র গাড়িটা এসে থামলো। নিমির হাতটা চেপে ধরলো রুয়াত। নিমি ব্যস্ত হয়ে বলল, কি রে, কি হলো? রুয়াত নিমির দিকে তাকিয়ে বলল, তুই বাসায় চলে যা, আমিও চলে যাব এখন। টাটা। হ্যাঁ। নিমি চলে গেল রুয়াতকে বিদায় দিয়ে। কিন্তু যেখানে রুয়াত দাঁড়িয়ে রইল, গাড়ির কাছে গেল না আর। সাদা রঙের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী। গাড়ি থেকে বসে খেয়াল করেছে আয়াজ। এখন এই মুহূর্তে গাড়ি থেকে নামা যাবে না তার। আশেপাশে অনেক শত্রু আছে। কেউ একবার তার ব্যক্তিগত বিষয়ে জেনে গেলে সমস্যা হবে। তাই সে আর বের হলো না। শাহেদকে বলল। শাহেদ আয়াজের কথা মতো রুয়াতের কাছে গেল। রুয়াত প্রথমে শাহেদের সাথে আসতে চাইছিল না, কিন্তু আয়াজের কথা শুনে রাজি হলো। গাড়িতে ঢুকতেই রুয়াত আয়াজকে দেখতে পেল। সিটে মাথা হেলিয়ে দিয়ে আছে। শাহেদ সালাম দিয়ে চলে গিয়েছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আয়াজ আগের মতোই রয়েছে, কিন্তু রুয়াত হাঁসফাঁস করছে। অস্বস্তি হচ্ছে খুব। কোথায় যাচ্ছে গাড়ি তাও জানে না। মুখ ফুটে আয়াজকে কিছু বলবে সে সাহসও নেই। সিটে মাথা হেলিয়ে দেওয়া মানবটাকে একবার দেখে নিল। মানুষটার আসলে কি হয়েছে সেটাই বুঝছে না। একবার দেখার পর আবার চোখ সরিয়ে নিল। এহেন মুহূর্তে হলো বিপত্তি। আয়াজ রুয়াতের একদম কাছাকাছি চলে গেল। রুয়াতের হাতটা ধরলো সযত্নে। ঘাবড়ে গেল মেয়েটা। নেতিয়ে যাওয়া কণ্ঠে আয়াজ বলল, কেমন আছো? রুয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা ভালো। চোখ খুলে রুয়াতের দিকে তাকালো আয়াজ। মেয়েটার মুখটা লাল হয়ে গিয়েছে একদম। আমার কপালে কি আছে দেখেছো? তৎক্ষণাৎ রুয়াতের চোখে গিয়েছে আয়াজের কপালের। ঘাম ঝরছে। রুয়াত মাথা নাড়ল। আয়াজ গম্ভীর স্বরে বলল, মুখে বলো। জি দেখেছি। আয়াজ একটা টিস্যু রুয়াতের হাতে দিল। মুছে দাও। আমার কপালে এমন কিছু দেখলে নিজ দায়িত্বে এসে মুছে দেবে, আমি বলার আগেই। এখন তো টিস্যু দিলাম, পরের বার থেকে তোমার ওড়না দিয়েই মুছে দেবে, বুঝেছো? 2 থেকে 3 বার বলার পর রুয়াত রাজি হলো আয়াজের কথায়। হুমকিও দেওয়া হয়েছিল মেয়েটাকে। ইচ্ছে না থাকার পরও আয়াজের কপালের ঘাম মুছে দিল। মানুষটাকে ভয় পায় রুয়াত। আর যখন কাজটি করছিল না, কথার সাথে সাথে তখন ধমক দিয়েছে আয়াজ। নিজের মান সম্মানের কথা ভেবে রাজি হলো। সামনে একজন ড্রাইভার আছে, কিন্তু সে খেয়াল নেই মানুষটার। বিরক্ত সুরে আয়াজ বলল, কথার সাথে কাজ করতে চাও না কেন? কি সমস্যা তোমার? রুয়াত মুখটা ঘুরিয়ে জানালার কাচের কাছে নিয়ে গেল। তার এই মুহূর্তে মনে হচ্ছে কাজটা সরিয়ে দিলে ভালো লাগতো। এরকম বদ্ধ গাড়িতে উঠতে মন চায় না তার। বাহিরের বাতাস আসলে মনটা ফুরফুরে হয়ে যেত, কিন্তু এখন তো বলা যাবে না। বলবেও বা কি করে?
রুয়াত উত্তর দিচ্ছে না দেখে আয়াজ আবারও গলা ছাড়লো। কানেও কি শুনতে পাও না তুমি? আচমকা এই কথা শোনায় রুয়াতের চোখ বড় হয়ে গেল। আয়াজের দিকে ফিরল সে। মানুষটার চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। জি, আমি কানে শুনতে পাই। তাহলে উত্তর দিলে না কেন? দুঃখিত। আয়াজ মানল না, রুয়াতের হাত চেপে ধরে বলল, আমার রাগ চরম পর্যায়ে এনে দুঃখিত বলবেন? একদম মেরে গুম করে দিব। এমন করলে ভালোভাবে কথা বলছি দেখে গায়ে লাগছে না? রুয়াত একটু খিচে বসলো। মায়েরকে চরম ভয় পায় সে, আর এই লোকের কথাকে তো জমের মতো ভয় পায়। পরের বার থেকে আর এমন করবে না। আয়াজ হেসে দিল। বোকাশোকা মেয়ের বোকাশোকা কথা। এই প্রথম আয়াজের হাসির সাথে পরিচিত রুয়াত। তার মনে হলো এটা সবচেয়ে সুন্দর হাসি। রুয়াতের এরূপ চেয়ে থাকা দেখে আয়াজ হাসি বন্ধ করে দিল। মনে থাকে যেন।